মানহার কেন যেন কথাটাই খারাপ লাগলো। শরীর ঘেমে উঠছে। কাঁপা কাঁপা হাতে চুপচাপ টেবিলে নাস্তা রাখতে গিয়ে কাচের প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গেল। প্লেট ভাঙার শব্দে ইহাব ঘুরে সেদিকে চাইল। এমনিতেই মেজাজ কন্ট্রোল করতে পারছিল না, তারপর মানহার কাঁপা কাঁপি মেজাজ হারিয়ে বলল, সবকিছুতে তোমার কাঁপতে হবে কেন? তোমাকে এখন ধরেছে না ছুঁয়েছে? বিয়ে করে মানুষ বউ আনে, আর আমি রোগী এনেছি। কিছু হলেই কাঁপাকাঁপি, পুরো ননসেন্স কার্যক্রম। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। গেট আ গ্রিপ। বলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মানহা ইহাবের শেষের ইংরেজি না বুঝলেও এতটুকু বুঝেছে ইহাব তার প্যানিক অ্যাটাকে বেশ বিরক্ত। বিয়ের 1 মাস পেরোতে পারল না, এখনই এই ব্যবহার। সে নিজেকে শক্ত করে চাইল, কিন্তু কেন যেন শরীরটা তার সাথে বেইমানি করছে। কাঁপা কাঁপা হাতে ভাঙা প্লেটটা ওঠাতে গেলে হাতে ভাঙা অংশ বিদ্ধ হয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। তবুও টুকরো টুকরো অংশ ওঠানো থামালো না সে। ইহাব নিচে গিয়ে রুম পরিষ্কারের জন্য মেয়েড ডেকে এনেছে, কিন্তু রুমে ঢুকে এই দৃশ্য দেখে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়ল। সাথে রাগে শরীর ছিঁড়ে যাচ্ছে তার। মেয়েড গিয়ে দ্রুত ভাঙা প্লেট উঠিয়ে পরিষ্কার করে চলে গেল। মানহা আস্তে আস্তে উঠে বেরিয়ে যেতে নিলে ইহাব রাগে দেয়ালে ঘুষি বসিয়ে দিল। এমনিতেই রাগ কন্ট্রোল করতে পারছে না, তার উপর মানহার তেরামি। সব মিলিয়ে নিজেকে কন্ট্রোল করা একেবারেই দায় হয়ে পড়েছে। মানহা সেদিকে কঠিন চোখে চেয়ে বেরিয়ে যেতে নিলে ইহাব শক্ত করে তার বাহু চেপে ধরে খাটে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিতে নিলে মানহা তাকে থামিয়ে দিয়ে বলল, কোনো রোগীর সেবা আপনাকে করতে হবে না, আমি নিজেরটা নিজে করতে পারি। আমার রোগ নিয়ে কারো যদি সমস্যা হয় ডিরেক্ট বাবার বাড়ি রেখে আসবেন। এই বিয়ে আপনি করেছেন, আমি আপনাকে জোর করিনি আমায় বিয়ে করতে। ইহাব মানহার কথা শুনে কোনো প্রতিক্রিয়া জানালো না। চুপচাপ ব্যান্ডেজ করে রেডি হয়ে কাজে চলে গেল। মানহা নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে চেয়ে রইল। কোত্থেকে ফ্লাফি এসে তার পায়ের কাছে মাথা ঘষতে লাগলো। মানহা অন্য হাত দিয়ে তার মাথায় আদর করে দিয়ে বলল, মানুষের চেয়ে তোরা বেশি ভালো বুঝলি। সারা জীবন একসাথে থাকার পর মানুষের কাছে হওয়া লাগে বিরক্তিকর, আর তোদের কাছে আস্থাভাজন। ফ্লাফি কি বুঝলো কে জানে, মানহার হাত অনবরত চাটতে চাটতে মিউ মিউ শব্দ করতে লাগলো। জিনান মনোযোগ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেখছে। সুইয়াব কিটের সাহায্যে ডিএনএ সংগ্রহ করেছে। খুনিদের তালিকার একজনের সাথে পুরোই ম্যাচ করেছে এগুলো। নেওয়াজ ও মোন্তাজির গম্ভীর মুখে কম্পিউটারের স্ক্রিনে চেয়ে আছে। খুনি ডিটেলস স্ক্রিনে জলজল করছে। তারা একে অপরের দিকে সরু চোখে চাইল। খুনির পরিবারের সদস্য মোটে 2 জন, কিন্তু 2 জন কারা কারা এই তথ্য এখনও জোগাড় করা সম্ভব হয়নি। নামের জায়গায় স্পষ্ট লেখা কিলার আজাদ, যাকে সংক্ষেপে কিলার জাদ নামে চেনে সকলে। একটা ক্রাশের নাম এই কিলার জাদ। গত 5 বছরে ঢাকার অসংখ্য খুন, অপহরণ, গুম করেছে এই ঠান্ডা মাথার খুনি। তার মুভমেন্ট দেখলে বোঝার উপায় নেই যে সে খুনি, পাক্কা খিলাড়ি সে, যাকে সাইকো বললেও কম হবে। অপরাধী নিরপরাধী কাউকে খুন করতে বাদ রাখেনি এই কিলার জাদ। টাকার জন্য নয়, খুন করা তার এক ধরনের নেশা। জিনান আধাম স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রুর হেসে বলল, আপনার খেলা শেষ মিস্টার সাইকো কিলার। শীঘ্রই আমাদের মুলাকাত হবে, অপেক্ষায় থাকুন। সময় এক নীরব জলধারা, যার গতি বোঝা যায় না, অথচ সে বিরামহীন বয়ে চলে, থামে না। নাসিরুদ্দিন এবং মাহবুব আলম 1 সপ্তাহ হয় চলে গেছেন। নিশাত আবারও দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ইদানি কোনো কিছুই তার ভালো লাগে না। বাবা শ্বশুর যেদিন চলে গেল সেদিন এক বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েছিল নিশাত। বাবা শ্বশুরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল সে। নাসিরুদ্দিন, মাহবুব আলম দুজনের চোখেও ছিল নিঃশব্দ টলমল এক দিঘি। চাইলেও নিশাতের মতো কাঁদতে পারেননি তারা। নাসিরুদ্দিন মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে মারওয়ানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মেয়ের চোখে পানি তো চিন্তা কিংবা মন খারাপের কারণ যদি আরেকবার হও এবং সেই কথা আমার কানে যায়, সেদিনই তোমার ঘরে হবে ওর শেষ পথ চালনা। মনে রেখো, ও আমার রাজকন্যা। রাজকন্যা থেকে রানী হওয়ার প্রয়াসে তোমার ঘরে পাঠিয়েছিলাম। এর মান তুমি রাখতে পারোনি। রানী না বানাতে পারো, অন্তত চাকরানি বানিয়ে রেখো না। সম্মান দিতে না পারো, অসম্মানই করো না। ব্যাস এইটুকুই ছিল মেয়ে জামাইয়ের প্রতি তার নসিহাত। মারণ অসুস্থ শরীর নিয়ে শ্বশুরের কথা চুপচাপ শুনেছে। শেষে তার সুস্থতা কামনা করে যখন তারা চলে গেলেন, নিশাতের কান্না যেন কোনো মতেই থামতে চাইল না। মারণ নিঃশব্দে ওই কান্না দেখেছে, না থামাতে বলেছে আর না থামিয়েছে। নিশাত স্কুলে ডেস্কে মাথা ফেলে পুরনো কথা স্মৃতি মন্থন করছিল। তার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, কেমন ক্লান্ত জরাজীর্ণ লাগে।
স্কুল শেষ করে বাসায় গিয়ে নামাজটা পড়ে টানা ঘুমায়। ঘুম তার শেষ হয় না, ক্লাসের ফাঁকে ফাঁকে সময় পেলেই ঘুমায় সে। যেন কত বছরের ক্লান্তি জেঁকে ধরেছে তাকে। রবি ম্যাডাম ক্লাস শেষ করে এসে দেখেন নিশাত মাথা ফেলে শুয়ে আছে। তিনি নিশাতের পাশে ডেস্কে বসে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, অসুস্থ নাকি? নিশাত প্রত্যুত্তর করল না। ততক্ষণে সে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। রবি ম্যাডাম উত্তর না পেয়ে চিন্তিত ভঙ্গিতে নিশাতের কপাল ছুঁয়ে চেক করলেন জ্বর কিনা। জ্বর তো নয়, তবে কি শারীরিক কিংবা মানসিক অবসাদ? নাজমা ম্যাডাম পিছন থেকে বললেন, আপনি তো আসেননি কয়েকদিন। ইদানিং উনি প্রতিদিন নিয়ম করে ঘুমান। মনে হয় সারা রাত ঘুমাতে পারেন না। বাচ্চা, স্বামী, সংসার, চাকরি সব সামলাতে বেচারি হিমশিম খায়। বেচারির স্বামীটা ভালো পড়েনি, কাজ করে না, ফার্মের মুরগির মতো বসে বসে বিড়ি টানে আর বউয়ের টাকা কেনে। আমার হাজবেন্ড এমন হলে কবেই ছেড়ে দিতাম। এসব কাপুরুষদের এত তোষামত করে চলতে হবে কেন? কতবার বলেছি লিগ্যাল স্টেপ নিন, কিন্তু তিনি একেবারে দয়ার সাগর মিসেস ফৌজিয়া নিশাত। যেন ওই কাপুরুষের সংসার না করলে তার কত কিছু গচ্ছা যাবে। এসব পতিব্রত স্বভাবের জন্যই তাকে গণায় ধরে না ওই লোক। রবি ম্যাডাম মনোযোগ দিয়ে নাজমা ম্যাডামের কথা শুনছিলেন। তিনি তো এসব কিছুই জানতেন না। নাজমা ম্যাডাম এত কিছু জানলেন কি করে? রবি ম্যাডাম বললেন, আপনি জানলেন কিভাবে তার হাজবেন্ড এরকম? কই, নিশাত ম্যাম তো কোনোদিন আমাদের সাথে তার পরিবারের বিষয়ে কিংবা স্বামীর বিষয়ে কোনো আলাপ করেননি। এমনকি তার হাজবেন্ডের চেহারাও তো দেখেনি কখনো। তাহলে আপনি এত কিছু জানলেন কিভাবে? নাজমা ম্যাডাম বললেন, আমি নিজ চোখে দেখেছি ম্যাডামের সাথে একবার। তখন থেকে চেহারা দেখলেই চিনে ফেলি এই লোকটাকে। প্রায়ই দেখি বিড়ি খায় আর ঘোরাফেরা করে। এই দেখে একদিন নিশাত ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, কোনো কাজ বাজ করে না নাকি আপনার হাজব্যান্ড? সারাদিনই এদিক সেদিক দেখি। তখন ম্যাডাম বলেছিলেন আপাতত চাকরি নেই। এমনিতেও আমাদের হাজব্যান্ডরা প্রায়ই আমাদের ড্রপ করে নিয়ে যায়, কিন্তু তার হাজব্যান্ড কখনোই নিতে আসে না। সেই থেকেই বুঝেছি লোকটার সুবিধা না। গায়ে হাত তোলে নাকি কে জানে, তুলতেও পারে। এসব পুরুষদের দ্বারা অসম্ভব কিছুই না। রবি ম্যাডাম বিচক্ষণ মানুষ। তিনি অন্যের কথায় প্রভাবিত হন না। তাই নাজমা ম্যাডামের সব কথা বিশ্বাস না করলেও একেবারে অবিশ্বাসও করলেন না। আসলেই তো নিশাতকে তো কখনোই কেউ ড্রপ করে নিয়ে যায় না। তাদের হাজবেন্ডরা শত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে তাদের নিতে আসে। কই, নিশাত ম্যাডামের জন্য কাউকে তো দেখা যায়নি কখনো। তিনি চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন। স্কুল ছুটি হলে সবকিছু গুছিয়ে বের হতে নিলে রবি ম্যাডাম পেছন থেকে ডেকে উঠলেন। নিশাত থেমে হালকা হেসে বলল, কিছু বলবেন ম্যাম? রবি ম্যাডাম হেঁটে এসে নিশাতের পাশাপাশি দাঁড়িয়ে বললেন, আপনার সময় হবে কিছুক্ষণ? একটু কথা বলতাম আর কি। নিশাত হাত ঘড়িতে সময় দেখে বলল, বেশি সময় লাগবে কি? আমার আবার বাসায় ফিরতে হবে। বেশি সময় নেব না। আচ্ছা বলুন ম্যাডাম। চাকরি, সংসার, জীবন কেমন চলছে আপনার? নিশাত মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। ইদানিং বেশ ক্লান্ত লাগে আপনাকে, কোনো সমস্যা? না, আসলে প্রেশার যাচ্ছে একটু। রবি ম্যাডাম ইতস্তত করতে করতে বললেন, আপনার সাংসারিক কোনো সমস্যা কিংবা জটিলতা থাকলে আমাকে শেয়ার করতে পারেন। সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব সমাধান দিতে। নিশাতের হাসি মুখ মলিন হয়ে গেল। যদিও নেকাবের আড়ালে রবি ম্যাডাম তা দেখলেন না। নিশাত খানিকক্ষণ চুপ থেকে বলল, কোনো সমস্যা নেই ম্যাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কখনো কোনো সমস্যা হলে জানাবো। কথার প্রত্যুত্তরে রবি ম্যাডাম সম্মতি জানিয়ে নিশাতের সাথে স্কুল থেকে বেরিয়ে এলো। ক্লান্ত ভঙ্গিতে বাসে ঢুকে গোসল করে নামাজ পড়ে ভাত নিয়ে বসল নিশাত। নাহন নিশাত আসলেই তার পিছনে পিছনে ঘোরে। সারাদিন পর মাকে দেখলে সব সন্তানই বোধহয় এমন চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকে কখন মায়ের কোলে ঘাপটি মারবে। স্বামী সন্তানকে ভাত দিয়ে নিশাত বিছানায় শুয়ে পড়ল। মারণ তা দেখে কিছু বলল না। জানে জিজ্ঞেস করলে উত্তর আসবে একটাই, রেস্ট নিয়ে কিছুক্ষণ পর খাবে। খাওয়া দাওয়ার প্রতি মারাত্মক অরুচি জন্মে গেছে নিশাতের। মারোয়ান ছেলেকে খাইয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়ে বলল, পাশের রুমে গিয়ে খেল। নাহনও ঠোঁট ও গাল ফুলিয়ে গোল গোল নজরে তাকিয়ে বলল, মায়ের কাছে যাই দুধ খাবো। মারোয়ান চোখ রাঙিয়ে বলল, ওই তো একটু আগে এগুলো ডানু দুধ খাওয়ালাম, এখন আবার দুধ খেতে চাস? কত বড় সাহস!
কয়েকদিন পর পর তোর দুধের বাতি ওঠে কেন? বড় হয়েছিস না? এখন দুধ খাওয়া বন্ধ। নাহন বাবার দুই পাশে পা ছাড়িয়ে গোলুমোলা আঙুল দুটো একটু ফাঁকা করে বলল, না একটু খাবো, বেশি খাবো না। চুপ, একটুও না। এত বড় বেটা হয়ে দুধ খাবে, আরেকবার দুধ খেতে চাইলে পাছায় সিল মেরে দেবো। পাটায় কিল মারবে? হ্যাঁ, দুধের বাতিক না কমলে একদম সিল মেরে দেবো। নাহন চোখ বড় বড় করে তাকিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলল। না দুধের বাটি নাই। মারণ ভাত প্লেটে বাড়তে বাড়তে বলল। গুড, এবার ঠিক আছে, যা খেলা কর। নাহন বাদ্যসাধ্য বাচ্চার মতো ঘাড় নাড়িয়ে অন্য রুমে খেলতে চলে গেল। মারণ প্লেটে তরকারি নিয়ে নিজেও খেতে শুরু করলো। তার তাড়া আছে, এক জায়গায় যেতে হবে, তাই দ্রুত খাবার খেতে লাগলো। নিশাতের তন্দ্রা এসে গিয়েছিল। চোখ খুলে মারণকে খেতে দেখে ডাকলো। শুনুন। মারণের খাওয়া থেমে গেল। ঘাড় ঘুরিয়ে নিশাতের দিকে চাইলো। নিশাত বালিশে মাথা ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, আমাকে একটু ভাত খাইয়ে দিতে পারবেন? মারণ কি বলবে বুঝতে পারছে না, তাই জরুরি একটা কাজ আছে। এখন নিশাতকে ভাত খাওয়াতে গেলে কাজটা যাবে, আবার নিজেরও খাওয়া হবে না। নিশাতের আবদারও ফেলতে পারছে না, সে চিন্তিত হলো বেশ। তারপর কি মনে করে ভাতের প্লেট নিয়ে নিশাতের পাশে বসে লোকমা এগিয়ে দিল। নিশাত উঠে বসে ভাত মুখে নিল। চোখে মুখে ক্লান্তি তার। মারণ খাওয়াতে খাওয়াতেই বলল, শরীর কি বেশি খারাপ? নিশাত ঘাড় নাড়িয়ে সায় জানালো। ভাতের লোকমা দ্বিতীয়বার এগিয়ে দিতেই মারণের পকেটের ফোন ভাইব্রেট হতে লাগলো। লোকমা এগিয়ে রেখে পকেট থেকে বাটন ফোন বের করে রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে কি বলল কিছুই শুনতে পেল না নিশাত, তবে মারণের চেহারার পরিবর্তন লক্ষ্য করলো। ফোন পকেটে ভরে লোকমা নামিয়ে নিতে গেলে নিশাত তার হাত ধরে লোকমা মুখে পড়ল। মারণ কোনো রিয়াক্ট করলো না, শুধু বলল, বাকিটুকু খেয়ে নিও, একটা কাজ আছে। কথা শেষ করে নিশাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধুয়ে বেরিয়ে গেল। নিশাত থালার দিকে টলমলে চোখে তাকিয়ে রইল। আজকে সে জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে। তার একটা স্বাভাবিক স্বামীর সংসার হলো না, এই আক্ষেপ তার আজীবন থাকবে। আড্ডাস্থলে বসে সিগারেটের ধোঁয়া আছে ইহাব। পাশে সাব্বির, পলব, অসীম, মুহিব চা খাচ্ছে, আর হাসান ও ইহাবের দুই চেলা শামীম আর রবিন কেক খাচ্ছে। ইহাবকে চিন্তিত দেখাচ্ছে। সাব্বির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুই নম্বর ওয়ানের বোনকে বিয়ে করেছিস কেন? সত্যি করে বল তো। আমরা তো ভেবেছিলাম প্রতিশোধ নিতে বিয়ে করেছিস, এখন তো কাহিনী উল্টো মনে হচ্ছে। একটু ব্যাপারটা ক্লিয়ার করবি, তুই আসলে কি প্যাচ লাগাচ্ছিস? ইহাব চেয়ারে হেলান দিয়ে সিগারেটের ধূম্র নাক মুখ দিয়ে ছেড়ে উদাস কণ্ঠে বলল, যাক, অভিনয়টা খারাপ করোনি তাহলে। পলব ভ্রু কুচকে বলল, কিসের অভিনয়? এই যে প্রতিশোধ নিতে বিয়ে করা যে অভিনয় করলাম সেটাই। মুহিব চায়ে চুমুক দিয়ে বলল, ইহাব নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। হুম। আসিম চায়ে বিস্কুট ভেজাতে ভেজাতে বলল, তা ফল কিছু পেয়েছিস? নম্বর ওয়ান কি তোকে ক্ষমাটমা করে গলায় গলা মিলিয়েছে? ইহাব কথাটা শুনে বিষাদ মাখা হাসি হাসলো। সিগারেট আরেকটা ধরিয়ে বলল, ও কোনোদিন আমাকে ক্ষমা করবে না রে। আমার মৃত্যুতেও নাকি ওর কিচ্ছু যায় আসে না। ওকে আমি পাথর বানিয়ে দিয়েছি। সাব্বির, পলব, আসিম, মুহিব বন্ধুর দুঃখে ব্যথিত হলো। হাসান এমনিতে কথা কম বলে, আড্ডায় তাকে খেতেই বেশি দেখা যায়। তবে আজ হঠাৎ খেতে খেতে বলল, আমি হলেও ক্ষমা করতাম না। এত বিশ্বস্ত বন্ধুর থেকে যদি এত বড় অপবাদ পাই, তাহলে ক্ষমা করার প্রশ্নই তো আসে না। তুই সেদিন ওকে শুধু অবিশ্বাস করিসনি, বরং ওর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিয়েছিলি। আমরাও সবাই তোকে বিশ্বাস করেছিলাম, সঙ্গ দিয়েছিলাম। সেদিনই আমরা আমাদের নম্বর ওয়ানকে হারিয়েছি, যার কাছে একসময় আমাদের মূল্য ছিল সবার ঊর্ধ্বে। এখন তার কাছে আমরা সেফ, তুচ্ছ, মূল্যহীন। আমাদের বাঁচা মরায় ওর কেন কিছু যায় আসবে? কথা শেষ করে হাসান চায়ের কাপে চুমুক দিল। তারপর আবারও বলল, ওর পরিস্থিতিতে আমাদের কিছু যায় এসেছিল কি? ওর খারাপ সময়ে আমাদের পাশে পেয়েছিল কি? তুই তো দিব্যি ক্যারিয়ার নিয়ে ভালো আছিস, তোর পরিবার ভালো আছে, কিন্তু ওর আর ওর পরিবারের উপর দিয়ে কি গিয়েছিল ভুলে গিয়েছিস? মাহবুব আঙ্কেল
তোর সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হলো কেন? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তোর আর ওর পরিবারের সাথে যে দ্বন্দ্ব ছিল সেটা মিটলো কিভাবে? কি জাদু বলে মাহবুব আঙ্কেলকে বশ করলি আল্লাহ জানেন। ইহাবের চোখ বড্ড জ্বলছে, কথাগুলো বুকে বিচ্ছে। মাহবুব আঙ্কেলকে রাজি করানো সহজ ছিল না। সে এক করুণ ইতিহাস। সে যে মাহবুব আঙ্কেলের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল এ কথা কেউ কোনোদিন জানবে না, সে জানতে দেবে না। মানহাকে বিয়ে করে সিকিউরিটি দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, কিন্তু কিছু ভুলের প্রায়শ্চিত্ত বুঝি এত জলদি হয়? এক বিষাদমাখা দীর্ঘশ্বাস ছেড়ে আতখাও সিগারেটের দিকে তাকিয়ে আওড়ালো, জ্বালিয়ে দিলে সিগারেটের ক্ষয় হয়, কিন্তু দুঃখগুলো জ্বলে পুড়ে ছাই হয় না কেন? টেবিলের উপর ঠক ঠক আওয়াজ হচ্ছে। চেয়ারের উপর গম্ভীর হয়ে আশপাশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে সম্পূর্ণ কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। তার সামনেই উপনীত হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। ব্যক্তিটি ঠক ঠক থামিয়ে বলল, কাগজটা দিন। একজন কাগজটি এগিয়ে দিল। ব্যক্তিটি ইশারায় সবাইকে বসতে বলল। তারপর কাগজ খুলে দেখল সেখানে লেখা, আসবে সেই ক্ষণ যদি ধরতে পারো আমার পণ। তার নিচে বেশ ডিজাইন করে লেখা 3-3। ব্যক্তিটি কাগজটা টেবিলে রেখে বলল, বেশ জটিল ধাঁধা মনে হচ্ছে। জি স্যার, বেশ চতুর এবং ধুরন্ধর লোক বোঝাই যাচ্ছে। কথাটি শুনে ব্যক্তিটি কুটিল হেসে আবারও টেবিলে ঠক ঠক আওয়াজ করতে লাগলো। সামনের লোকটি ব্যক্তিটির রিয়াকশনে ভয় পেল কিছুটা। ব্যক্তিটি ঠক ঠক থামিয়ে গলায় সুর টেনে গাইতে লাগলো, মন আমার দেহ ঘড়ির সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি, এখন চাবি মাইরা দিছে ছাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম ভৈরা চলতে আছে মন আমার দেহ ঘড়ি। ব্যক্তিটি গান থামিয়ে সামনের লোকদের ইশারা করে বলল, কিছু বুঝলেন? সবাই মাথা নাড়ালো, অর্থাৎ বোঝেনি। ব্যক্তিটি এবার মুখে চুকচুক শব্দ করে বলল, এইটুকু যদি বুঝতে না পারেন তাহলে কিসের কাজ করতে এসেছেন আপনারা? মারমারে বুদ্ধি নিয়ে এই প্রফেশনে এসেছেন? গায়েটা একটু ক্লু দিয়েছিল, একবার বলুন কি সেই ক্লু? সামনের লোকগুলো চিন্তিত হলো। হঠাৎ একজন বলল, স্যার, ঘড়ির সাথে কোনো কানেকশন আছে কি? কথাটি শুনে ব্যক্তিটি রহস্যময় হেসে বলল, দাদা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করেছে, বলতে পারবেন সেটি কোন সময়? লোকগুলো বুঝলো ব্যক্তিটির কথার টোন। ব্যক্তিটি একজনকে উদ্দেশ্য করে বলল, নিয়ত সাহেব, আপনি বলুন, আপনার আইকিওলজি তো খুব ভালো। প্রশ্ন শুনে সামনে উপস্থিত নিয়াজ নামের লোকটি উদ্বিগ্ন খামার্ত মুখশ্রী কাগজের উপর নিবদ্ধ হলো, যেখানে বড় বড় করে লেখা 3-3। সামনের ব্যক্তি লোকটির পানে সরু নেত্রে চেয়ে পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, বলুন তো কয়টা বাজে? বেশ অনেকক্ষণ পর নিয়াজ নামক লোকটি বলল, 6টা অথবা 9টা। উত্তর শুনে ব্যক্তিটি ঠোঁট বাঁকিয়ে বলল, হলো না তো। স্যার আপনি বলুন, আমাদের প্রেসক্রিপশন কোনো ভুল আছে? ব্যক্তিটি দাঁড়িয়ে বুট জোতার খটখট আওয়াজ করতে করতে বোর্ডে গিয়ে 3-3 লিখলো। লিখে বলল, এখানে ধাঁধা যে দিয়েছে সে মাইন্ড গেম খেলতে চেয়েছে। সংখ্যা দুটো যদি একটি অপরটির মুখোমুখি বসিয়ে একত্র করি তাহলে কি হবে? কিছুক্ষণ নীরবতা চলে। ওপাশ থেকে উত্তর এলো, এটা তার মানে আউট বাজেট। ব্যক্তিটি উত্তর শুনে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে রিল্যাক্স, শেষ করতে দিন, আরও আছে। ইংরেজির কাজ তো শেষ, এখন বাংলায় 33কে কি লেখা যায়? অবশ্যই। এবার এই দুটো সংখ্যাকে আলাদা করে যদি বলেন তাহলে কিভাবে বলবেন? 3-3 9, 2টা 3। ব্যক্তিটি মার্কার রেখে হাতের কালি মুছতে মুছতে বলল, আপনার জবাবের মধ্যে উত্তর আছে। একজন উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথায় স্যার? 3-3 আর দুটো 3-এর মধ্যে কি উত্তর? মাঝপথে কথা থামিয়ে লোকটি বলল, স্যার, ডু ইউ মিন 2টা 3? ব্যক্তিটি সায় জানালো। তারপর মুখ গম্ভীর করে বলল, তাহলে 8 তারিখ রাত 2:03 তাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, কি বলেন? ওপাশ থেকে সমস্ত নিস্তব্ধতা ছাপিয়ে উত্তর এলো, স্যার আপনি কি শিওর 8 তারিখে 2টা 3-এর কথা বলে হয়েছে? অন্য কিছু তো মেন করতেও পারে। ব্যক্তিটি চারপাশে তাকাতে তাকাতে গম্ভীর আদল কঠিন করে বলল,
অন্য কিছু মিন করবে না। বেশি কঠিন করেও ভাবা যাবে না, আবার সহজ করেও না। এইভাবে ভাবলেই ধাঁধার উত্তর পাবেন। যদি